Hello friends and a warm welcome to you in another new class of Prosper in English. আজকে আমাদের এই সিরিজটার মানে তোমরা যারা রেগুলার আমার ভিডিওস দেখছো, you all know that I have started a new grammar series যেখানে তোমরা গ্রামার বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি শিখতে পারবে and I have designed the course in such a way so that যারা তোমরা স্কুল লেভেলে আছো or else competitive পড়ছো, this course will be beneficial and benefited for all of you. Okay, so আজকে আমাদের এই কোর্সটার হচ্ছে class 12 and day 12 and today our topic is active and passive voice. Active and passive voice is a very important topic and before I start the class আমি তোমাদের আরেকটা জিনিস বলে দিই, if you want to learn something new, প্রত্যেক দিন ডেইলি ইংলিশ নিয়ে নতুন কিছু শিখতে চাও, তাহলে আমার সাথে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে ওইখানে গিয়ে কানেক্টেড হয়ে যেতে পারো। ওখানে আমি ডেইলি ইংলিশ নিয়ে রেগুলারলি কিছু না কিছু আপডেটস পোস্ট করতে থাকি, কারণ প্রত্যেক দিন যদি ছোট ছোট কিছু ইংলিশ নিয়ে জানতে থাকি কিংবা শিখতে থাকি, সেটা আমাদের প্র্যাকটিসও হবে আর ডেইলি লাইফে ইউজ করতে পারবো, প্লাস মনেও থাকবে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, প্রোফাইল লিঙ্কটা, তোমরা ওই লিঙ্ক থেকে ডাইরেক্টলি গিয়ে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো। সো দিস ইজ মি সুস্মিতা, তোমরা দেখছো প্রসপার ইন ইংলিশ। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। Before I begin the class, active and passive voice সম্বন্ধে আমার মনে হয় তোমরা অনেকেই জানো, কিংবা যারা নতুন হয়তো টপিকটা তোমাদের কাছে নতুন নাও হতে পারে, কারণ এখন প্রায় প্রত্যেকটা বোর্ডেই 7-8 থেকে আমার মনে হয় অ্যাক্টিভ প্যাসিভ ইনক্লুড করে দিয়েছে। যদিও আমার আইসিএসসি সিবিএসসি বোর্ডের ব্যাপারে আমি ডিটেলসে জানি, বিকজ আমি বাড়িতে পড়াই। তো যারা এই টপিকটা অলরেডি জানো, আরেকটুখানি ডিটেলসে জানতে চাইছো বা কিছু ডাউটস ক্লিয়ার করতে চাইছো, অর এলস আমি যেটা বললাম শুরুতেই ভিডিওটা যে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, this class is really going to be very helpful for all of you. আর আমি ক্লাসটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটা প্লিজ 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 স্কিপ না করে দেখার চেষ্টা করো, এটা কিন্তু তোমাদের পক্ষেই ভালো হবে। বিকজ এক এক সময় কি হয়, ছোট ছোট ডিটেলস আমরা ফাস্ট ফরওয়ার্ড করতে গিয়ে মিস করে যাই। তো তাই জন্য ক্লাসটা মন দিয়ে করো আর আশা করি ইউ উইল বি 100% বেনিফিটেড ফ্রম দিস ক্লাস। এতটা টাইম স্পেন্ড করে যখন ক্লাসটা দেখছো, কিছু না কিছু তো শিখেই যাবে। সো চলো লেটস বিগিন আওয়ার টুডেজ ক্লাস। প্রথমে আমরা আগে দেখে নিই হোয়াট ইজ ভয়েস। আমরা তো প্রায় সময় বলি যে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কিংবা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে হবে, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে, কি কি নিয়ম ফলো করতে হবে, কি কি টেন্স চেঞ্জ করতে হবে, প্রচুর কোয়েশ্চেন, তাই তো। তো এত কিছু কোয়েশ্চেনে যাওয়ার দরকার নেই, সব বলবো, সব বোঝাবো ইন ডিটেলস আর খুব সোজা করে। আগে প্রথমে চলো ভয়েস বলতে কি বোঝায় বা কি বোঝানো হয় বা কি বলতে চাইছে, ভয়েস, হোয়াট ইজ ভয়েস, সেটা আগে আমরা জানি। সো দ্য ভয়েস অফ আ ভার্ব ইজ দ্য ফর্ম অফ আ ভার্ব। ঠিক আছে, ভয়েস মানে হচ্ছে কি ভার্বেরই একটা ফর্ম উইচ ইজ ইনক্লুডেড ইন দ্য সেন্টেন্স। যখন ওই ভার্বের ডিফারেন্ট ফর্মসগুলো আমাদের সেন্টেন্সে দিয়ে দেয়, সেখান থেকেই কিন্তু ওই ফর্মগুলোকেই চেঞ্জ করতে বলে। অ্যাক্টিভ ভয়েসে দেখবে টেন্সের একটা ফর্ম থাকে, যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করছি ফর্মটাই তো চেঞ্জ হচ্ছে, সাবজেক্ট অবজেক্ট এইগুলোরও প্লেস চেঞ্জ হচ্ছে, বাট দ্য মেন থিং উইচ ইজ চেঞ্জিং ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব। তাই জন্যে হোয়াট ইজ ভয়েস, ভয়েস হচ্ছে এক কথায় কিংবা আর একটা কথায় যেভাবেই তোমরা এটাকে ডিফাইন করো না কেন, ইট ইজ দ্য চেঞ্জ অফ ফর্ম অফ দ্য ভার্ব উইথ রেসপেক্ট টু দ্যাট সাবজেক্ট আর অবজেক্ট প্লেস ইন্টারচেঞ্জ করছে ইন আ সেন্টেন্স। ঠিক আছে, সো এটা একবার দেখে নিই এই ডেফিনেশনটা। ফর্ম অফ আ ভার্ব দ্যাট ইন্ডিকেটস ওয়েদার দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইজ পারফর্মিং দ্য অ্যাকশন। সেন্টেন্সটাতে কে কাজটা করছে, সাবজেক্ট করছে, পারফর্মিং দ্য অ্যাকশন, অর দ্য সাবজেক্ট ইজ রিসিভিং দ্য অ্যাকশন, কিংবা সাবজেক্টটা অ্যাকশনটা রিসিভ করছে, যেটা হচ্ছে সেটা লাস্টে সাবজেক্টের কথা উল্লেখ করা হচ্ছে। ওকে, রিসিভিং দ্য অ্যাকশন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে ভার্বস দুটো ভাবে ক্লাসিফাই করা যায়। ভার্বস ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু টাইপস অফ ভয়েসেস। একটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস and another one is passive voice. Okay,
আমরা এবার এক একটা ভয়েস নিয়ে, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস নিয়ে উই উইল গো ইনটু ডিটেলস। আর তার আগে বলে দিই, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস বোঝার জন্য টেন্সের একটু কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। আমি এই ক্লাসটাতে টেন্সের কনসেপ্ট মানে আমি টেন্সের বিষয়ে ডিটেলসে যাচ্ছি না, কারণ ভয়েস বোঝানোর সাথে সাথে যদি আমি টেন্সটাও বলতে থাকি তখন কিন্তু ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। কেন? কারণ মানে দুটো টপিক একসাথে হয়ে যাবে। এই ক্লাসটাতে আমি ভয়েস পড়াচ্ছি, যদি তোমাদের টেন্সের বিষয়ে কিছু ডাউটস থেকে থাকে, কোনো ডাউট ক্লিয়ার করার থাকে, কিংবা তোমরা টেন্সের ওপর ভিডিও দেখতে চাও, তাহলে আমি এখানে আই বাটনের ওপরে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। টেন্সের ভিডিওটা এখানে ক্লিক করে পরে চেক করে নিতে পারো। ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা পেয়ে যাবে। ওকে, ডেসক্রিপশন বক্সেও গিয়ে পরে টেন্সের ভিডিওটা একবার চেক করে নিও। ওকে, এবার আমরা দেখব হচ্ছে অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েসের মধ্যে ডিফারেন্স কি। আমরা একটা কাজ করছি, কম্প্যারিজন করে পড়ছি, যাতে দুটো জিনিসই পাশাপাশি রেখে কম্পেয়ার করে পড়লে জিনিসটা দুটো একসাথে জিনিসগুলো লেখাটা দেখতে পাবো, বুঝতেও পারবো আর সুবিধেও হবে। ওকে, সো আগে বেসিক যেই জিনিসটা জানা দরকার অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েসে, আমি সেটাই ডিফারেন্স করে লিখেছি, এরপরে আমি তোমাদের বলছি। ওকে, সো অ্যাক্টিভ ভয়েসে কি লিখেছি দেখো, when the subject of a sentence performs the action expressed by the verb then it is in active voice। মানে যখন সাবজেক্ট কাজটা করছে, মানে একদম সাধারণ কথায়, যেমন আমি এখন তোমাদের পড়াচ্ছি, আমি কি বলবো? আই অ্যাম টিচিং, তাই তো? এখানে সাবজেক্ট কে হচ্ছে? আই হচ্ছে, কারণ কাজটা কে করছে? আমি করছি। কি কাজ করছি? পড়াচ্ছি। কখন কাজটা করছি? এখন। একটা ভার্বও ইউজ হয়েছে, তাহলে দেখো সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, ভার্ব আছে, তাই তো? ঠিক তাই অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি, সাবজেক্ট থাকবে প্রথমে, সাবজেক্ট, নেক্সট থাকবে হচ্ছে ভার্ব সাবজেক্টের পরে, আর ভার্বের পরে লাস্টে থাকবে হচ্ছে অবজেক্ট। ওকে, এখানে এক্সাম্পলটা দেখো, নিশা এট দ্য অ্যাপল। নিশা কি করেছে? নিশা আপেলটা খেয়েছে। হোয়াট ডিড নিশা ডু? নিশা কি কাজ করেছে? আপেলটা খেয়েছে। এখানে সাবজেক্ট কোনটা? নিশা। যে কাজটা করেছে, কে আপেলটা খেয়েছে? নিশা আপেলটা খেয়েছে, তাহলে সাবজেক্ট তো নিশাই হবে, কারণ নিশাই তো কাজটা করছে। ওকে, সো নিশা ইজ দ্য সাবজেক্ট হিয়ার। এট, খেয়েছে। ওকে, খাচ্ছে কিন্তু বলিনি আমি। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েসে ইউ হ্যাভ টু বি ভেরি 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 কেয়ারফুল উইথ দ্য টেন্সেস, ঠিক আছে? এবার এখানে আমি আর একটা কথা তোমাদের বলে দিই, এক সময় দেখবে যদি হেডিং দেয়া থাকে, এক সময় স্কুলে কিংবা যখন আমরা কোনো এক্সাম দিতে যাই তখন কিন্তু হেডিং দিয়ে মেনশন করা থাকে যে চেঞ্জ দিস সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস, কিংবা ভাইস ভার্সা, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। কিন্তু অনেক সময় স্পেশালি কম্পিটিটিভ এক্সামে এরকম কিন্তু কিছু বলে দেওয়া থাকে না। তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দেবে, ধরো এই সেন্টেন্সটা তোমায় দিয়ে দিল, নিশা এট দ্য অ্যাপেল, কিংবা এই প্যাসিভ ভয়েসে এই সেন্টেন্সটা দিয়ে দিল, দ্য অ্যাপেল ওয়াজ ইটেন বাই নিশা। ঠিক আছে, এবার তোমাকে অপশন দিচ্ছে, নয় ভার্বের অপশন দেবে, ভার্বগুলো চেঞ্জ করে দেবে, কিংবা তোমাকে অ্যাক্টিভ কি প্যাসিভ ভয়েস, এই দুটো সেন্টেন্স কি অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে সেটা তোমাদের বলতে হবে। এখানেই কিন্তু তখনই কনফিউশনটা অ্যারাইজ করে কেন? কারণ আমরা অনেকে জাস্ট অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস পরীক্ষায় করার জন্য রুলসগুলো পড়ে কিংবা ওইগুলো রুলসগুলো দেখে চলে যাই। টেন্সটা কেমন ভাবে চেঞ্জ হচ্ছে, কি টেন্স থাকলে কি টেন্সে চেঞ্জ হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না, কিংবা ধরো বইতেই যেইটুকুনি দেওয়া আছে আর যেইটুকুনি আমরা বইটা থেকে পড়ে বুঝেছি ওই রকম ভাবেই আমরা কি করি, পরীক্ষা দিতে চলে যাই। বাট দ্যাট ইজ নট দ্য কারেক্ট ওয়ে। আমি এই ক্লাসটাতে তোমাদের আমি সেটাই বোঝাবো, বলবো আর শেখাবো কেমন ভাবে তোমাদের আইডেন্টিফাই করতে হবে, মানে টেন্সটা দেখেই বুঝে যেতে হবে। এখানে যে টেন্সটা আছে এট, মানে ভার্ব ফর্ম, হোয়াট এভার ইউ কল ইট, ভার্ব ফর্ম কিংবা সেন্টেন্সটা যেই টেন্সে আছে হোয়াট এভার ইউ কল ইট, এইটা দেখেই তোমাদের বুঝে যেতে হবে যে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে, দ্যাটস ইট। তারপরে সেটা কিসে কনভার্ট করতে বলেছে কিংবা কি আনসার চুজ করতে হবে সেটা পরের কথা। ওকে, এই সেন্টেন্সটা দেখে আইডেন্টিফাই যে না করতে পারবে সে কিন্তু ওখানেই মার্কস লুজ করবে। আর তোমরা যদি আইডেন্টিফাই না করতে পারো, এমসিকিউ টাইপ যদি কোয়েশ্চেন হয়, এমনি জাস্ট র্যান্ডামলি
যেটা মনে হবে আদৌ ঠিক না ভুল না জেনেই অনেককে আমি দেখেছি টিক করে দিয়ে চলে আসে। আলটিমেটলি এক এক সময় সেই আনসারটা ঠিক হয়ে যায়, আর অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সেটা ভুল হয় না বুঝে করার জন্য। সো আজকে এই ভিডিওটায় আমি তোমাদের এটাই ভালো করে শেখাবো, আর শেষে কতগুলো প্র্যাকটিস কোয়েশ্চেন থাকবে। ওকে, এবার প্যাসিভ ভয়েসটা দেখো কি বলেছে, জাস্ট দ্য অপোজিট। অ্যাক্টিভ ভয়েসটাকে যদি আমরা উল্টে দিই, যেটা বোঝাবে কিংবা যেই মানেটা দাঁড়াবে, দ্যাট ইজ হোয়াট প্যাসিভ ভয়েস ইজ। ঠিক আছে, when the subject of a sentence receives the action, যখন অ্যাকশনটা সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স রিসিভ করছে, মানে কেউ ধরো আমার কথা বলছে যে আমি পড়াচ্ছি, তখন আমি কিন্তু কাজটা করছি না, কেউ বলছে যে আমি কাজটা করেছি কিংবা করছি কিংবা করেছিলাম, তখন I am the receiver of the action কিংবা the action or the verb is getting acted upon me. ওকে, এখানে আমি সেটাই লিখেছি, when the subject of the sentence receives the action expressed by the verb or is acted upon, then it is in passive voice. আশা করি তোমরা এইটুকুনি একদম যে বেসিক জিনিসটা জানা দরকার এইটুকুনি একদম ক্লিয়ার। আর এটার ফর্মটা হচ্ছে জাস্ট দ্য অপোজিট। পুরো জিনিসটাকে যদি আমরা উল্টে দিই যেটা পাবো সেটাই আমি লিখে দিয়েছি, এরম ভাবে জাস্ট বোঝো। ওকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছিল হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে ওখানে কি লিখবো, উল্টে যাবে, অবজেক্টটা আগে আসবে। ঠিক তাই এখানে অবজেক্টটা আগে এসছে, ভার্বের পজিশনটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, মাঝখানে আছে ইন দ্য মিডল, ভার্বটা ইন দ্য মিডলেই বসবে সেন্টেন্সে। ওকে, আর সাবজেক্টটা প্রথমে ছিল অ্যাক্টিভ ভয়েসে, সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে একদম শেষে চলে যাবে। ওকে, ইজ দিস ক্লিয়ার? আশা করি তোমাদের এত অবধি ক্লিয়ার, কারণ এটা একদম যেই জিনিসটা জানা দরকার ওইটুকুনি, এরপরে তো ডিটেলস শুরু হবে, এইটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটার এক্সাম্পল হচ্ছে জাস্ট দ্য অপোজিট, যেটা বললাম ফর্ম অনুযায়ী তোমরা চেঞ্জ করে দাও, দেখবে আনসারটা পেয়ে যাবে। যদি এটা আমি চাপাও দিয়ে দিই, এই দিকটা যদি আমি চাপা দিয়ে দিই, ঠিক আছে, তোমরা একটা কাজ করো, অ্যাক্টিভ ভয়েসে এই সেন্টেন্সটা কমেন্ট সেকশনে প্যাসিভ ভয়েসে আমি যেটা লিখেছি এখানে না দেখে লিখে ফেলো, তাহলেই বুঝতে পারবে যে বুঝতে পেরেছো কি না, জাস্ট দ্য বেসিক। যদিও আমি এখানে এখনো টেন্সের ফর্মগুলো বলিনি, টেন্সগুলোই মেন এখানে, ওটা আমি আসছি। প্যাসিভ ভয়েসে তাহলে এই সেন্টেন্সটা কি হবে, নিশা এট দ্য অ্যাপেল। প্যাসিভ ভয়েসে হবে দ্য অ্যাপেল ওয়াজ ইটেন বাই নিশা। এখানে আর একটা ওয়ার্ডও যোগ হবে এক্সট্রা, সেটা হচ্ছে বাই। আমি এরপরে কতগুলো জিনিস তোমাদের বলে দেবো, এইটা তো হচ্ছে বেসিক ফর্ম। ওকে, এরপরে আরো কতগুলো জিনিস একটু জানতে হবে, সেইগুলো বলে দিই, তারপরে কোন টেন্স থাকলে কি করতে হবে সেটাতে আসছি। এখান থেকে শুরু হচ্ছে ইম্পর্টেন্ট যেই জিনিসগুলো এবার জানা দরকার, আমরা আস্তে আস্তে ইন ডেপথে বুঝবো প্রত্যেকটা জিনিস। এইখান থেকে কিন্তু শুরু হচ্ছে সেই জিনিসটা, ঠিক আছে, এই পার্টটা থেকে। আর তোমাদের আরেকটা জিনিস আমি বলে দিই, এখানে যদিও আমি লিখেছি রুলস ফর অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস কনভার্সন, এখানে এগুলো কিন্তু অ্যাজ সাচ রুলস, মানে এটা মনে করবে না যে আমাদের মুখস্থ করতে হবে, রুলস লেখা আছে মানে মুখস্থ করতে হবে, নো, নেভার অ্যান্ড নট এট অল। ওকে, কারণ মুখস্থ করে কিন্তু বেশি দিন মনে রাখা যায় না। আশা করি আমি এটা প্রত্যেকটা ভিডিওতেই বলি যে গ্রামার অ্যান্ড ম্যাথস ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো, বুঝলেই করতে পারবে। প্র্যাকটিস, ইট রিকোয়ার্স অনলি প্র্যাকটিস। ওকে, এখানে কেন আমি এই রুলস কথাটা লিখেছি, কারণ কতগুলো জিনিস আছে যেগুলো তোমাদের জানা দরকার, আর সেই জিনিসগুলো সেন্টেন্স কনভার্সনে কাজে লাগবে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস, সেই কারণেই এই রুলস বলে এই কথাটা যদিও লিখেছি, এইগুলো বোঝানোর জন্যই লেখা। আর আরেকটা কথা তোমাদের বলে দিই, অনেককে আমি দেখেছি কিংবা দেখি যে ভিডিও দেখতে দেখতেই খাতা নিয়ে লিখতে শুরু করে দেয়। ডোন্ট ডু দিস, এটা করো না। কারণ এখানে যখন তোমরা ভিডিওটা বুঝছো, ভালো করে বোঝো, রুলস এই সব লেখাগুলো কিন্তু তোমরা যে কোনো বইতেও পেয়ে যাবে। সো নট নেসেসারি যে লিখতে লিখতে শুনছি মনে থাকবে, ওই রকম করো না। ফুল কনসেন্ট্রেশন দিয়ে, 100% কনসেন্ট্রেশন দিয়ে ভিডিওটা এখান থেকে দেখো, বোঝো। যদি কিছু ডাউট হয় আমাকে নিচে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো, আমি বলে দেবো। ওকে, প্রথমের পয়েন্টটা হচ্ছে আইডেন্টিফাই দ্য SVO, মানে কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইন দ্য অ্যাক্টিভ সেন্টেন্স টু কনভার্ট ইট ইনটু প্যাসিভ ভয়েস। এই রুলটা কিন্তু শুধু অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হবে, শুধু তখন কিন্তু না, প্যাসিভ ভয়েস থেকেও অ্যাক্টিভ ভয়েসে করার সময়ও কিন্তু তোমাদের এটাই খেয়াল রাখতে হবে, যেখানে এই স্ট্রাকচারটা খালি চেঞ্জ হয়ে যাবে, প্রথমে অবজেক্ট আসবে, তারপরে ভার্ব আসবে, তারপরে সাবজেক্ট আসবে। সেটা তোমরা
ভার্ব ফর্মটা দেখে আইডেন্টিফাই করতে পারবে। সব আমি বলে দিচ্ছি একটার পর একটা। ভার্ব ফর্মগুলোতে আমি টেন্সের কি চেঞ্জ হবে, কেমন ভাবে বুঝবে আমি আসছি। এখানে এক্সাম্পলটা হচ্ছে হি ড্রাইভস কার, তাহলে সে গাড়ি চালায়। হি মানে হচ্ছে একটা ছেলের কথা বলছে, সাবজেক্ট। ড্রাইভস যে কাজটা করছে, গাড়ি চালাচ্ছে। আর কার মানে জিনিস, অবজেক্ট হয়ে গেল। ওকে, নেক্সট হচ্ছে ইন্টারচেঞ্জ দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট উইথ ইচ আদার, দ্যাট ইজ অবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ সেন্টেন্স বিকাম সাবজেক্ট অফ দ্য প্যাসিভ সেন্টেন্স। যেটা আমি তোমাদের এইমাত্র এখানে বললাম যে সেন্টেন্সের ফর্মটা চেঞ্জ হবে, যেটা এইমাত্র আগেও বুঝিয়েছি। প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে, অবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। ওকে, এখানে যেমন আমি এই সেন্টেন্সটারই প্যাসিভ ভয়েস করেছি, হি ড্রাইভস কার, তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে, আগে অবজেক্টটা চলে আসবে। শুধু কার হবে না, কার ইজ ড্রিভেন বাই হিম হবে না, এখানে একটা দা কথা বসবে। কেন, কারণ দ্যাট পার্টিকুলার কার, যেটা সে চালাচ্ছে। ওকে, তাই জন্য দা কার ইজ ড্রিভেন বাই হিম, অবজেক্টটা চলে এলো আগে। নেক্সট কামস দ্য ভার্ব ইজ ড্রিভেন। এখানে দেখো ভার্বের ফর্মটা কেমন চেঞ্জ হয়ে গেল, দেখো ড্রাইভস থেকে হয়ে গেল ইজ ড্রিভেন। এইটা ছিল হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, আমি পিটি লিখছি এখানে বেশি জায়গা নেই বলে। প্রেজেন্ট টেন্সে ছিল, সব সময় অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েসে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল উইথ দ্য ভার্ব ফর্ম। আমি বারবার একই কথা বলছি, তোমরা হয়তো অনেকে কমেন্টও করবে ম্যাম আপনি একই কথা বারবার বলছেন। বলছি কারণ এটা যেন তোমাদের মাথায় ঢুকে যায়, let it get stuck to your mind and brain, এই জিনিসগুলো যেন ভুল করবে না। ওকে, ভার্ব ফর্ম গুলো জানাটা খুবই দরকার, তার জন্য টেন্সের কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। যদি টেন্সে কিছু ডাউট থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে সেটাও জানিও, আমি যতটা পারবো চেষ্টা করব সোজা করে বোঝানোর। ওকে, আচ্ছা তাহলে এখানে ইজ ড্রিভেন হয়ে গেল, মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব ড্রাইভার হয়ে গেল। আর হিম, হিটা সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল। এবার তোমরা বলবে তাহলে এখানে আবার বাইটা কোথা থেকে এলো, এটাও একটা রুলের মধ্যেই পড়ে যে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করছি, কনভার্সনের সময় অবজেক্টের আগে কি বসবে, একটা বাই বসবে, কারণ এটা সেন্টেন্সটার মানেটা ঠিক রাখার জন্য এই রুলটা, এই নিয়মটা তৈরি করা হয়েছে। নেক্সট দেখি, in passive voice sometimes the subject is not used, that is the subject in passive voice can be omitted if the sentence without it gives enough meaning। মানে এক এক সময় ধরো অ্যাক্টিভ ভয়েসে যেই সাবজেক্টটা আছে, প্যাসিভ ভয়েস কনভার্সন করার সময় আমরা সেই সাবজেক্টটাকে বাদ দিতে পারি। কেন বাদ দিতে পারি, এক এক সময় দেখা যায় যে সাবজেক্টের কোনো দরকার হয় না, কারণ প্যাসিভ ভয়েসে তো সাবজেক্টটা অবজেক্ট হিসেবে কাজ করছে। সেন্টেন্সের যদি পুরো মানেটা দাঁড়িয়েই যায় তাহলে কিন্তু আমরা অবজেক্টটাকে অমিট করতে পারি প্যাসিভ ভয়েসে। সেটা কেমন হবে, এখানে এক্সাম্পলটা লিখেছি দেখো, মিল্ক ইজ সোল্ড ইন লিটার্স। ওকে, এই এক্সাম্পলটা অ্যাক্টিভ ভয়েসে কেমন হবে আমি লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে। হি সোল্ড মিল্ক ইন লিটার্স। ওকে, হি সোল্ড মিল্ক ইন লিটার্স, এইটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে, আর যেই সেন্টেন্সটা আমি এখানে লিখলাম দিস ইজ ইন অ্যাক্টিভ ভয়েস। তাহলে যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করছি, যেটা মেন জিনিসের কথা বলেছে, এখানে মিল্কের কথা বলেছে, ছেলেটা কি বিক্রি করছে, মিল্ক বিক্রি করছে, আর মিল্কের মাপ কি, লিটার্সে। তাহলে আমাদের কি করতে হবে, আগে অবজেক্টটাকেই সামনে আনতে হবে, আর ভার্বের পরে যেইটা বসে সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে নিশ্চয়ই এইটা আগে আসবে, মিল্ক ইন লিটার্স, তাই তো? ঠিক তাই, মিল্ক ইজ, এখানে দেখো এখানেও আবার সেন্টেন্সের ফর্মটা চেঞ্জ হবে। আমি এরকম টাইপের সেন্টেন্সে আসবো পরে, যখন আমরা এক একটা করে ইন ডিটেলস প্রত্যেকটা ভার্ব ফর্ম আর টেন্স গুলো নিয়ে এরপরে ডিসকাস করব, তখন বলে দেবো। এটা জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। ওকে, মিল্ক ইজ সোল্ড ইন লিটার্স, যেহেতু মানেটা দাঁড়িয়ে যাচ্ছে তাই জন্য আমি কি করেছি, এখানে আর হি কথাটাকে লিখিনি, সাবজেক্টটাকে বাদ দিয়ে দিয়েছি, যেটা অবজেক্ট বাই হিম হতো এখানে, তাই তো? এইটা কিন্তু বাদ দেওয়া যায় একমাত্র তখন যখন সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে যদি মানেটা ঠিক পারফেক্টলি বোঝা যায় যে কি বলতে চাইছে, তখনই কিন্তু আমরা সাবজেক্টটাকে অমিট করব, অর এলস নট।
এখন অবধি যেই কটা এক্সাম্পল নিয়েছি, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করেছি, প্রত্যেকটা সেন্টেন্সে দেখবে আমি কি করেছি, অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ ভয়েসে করেছি, প্যাসিভ ভয়েসে অবজেক্টের আগে একটা বাই ইউজ করেছি। আমি কিছুক্ষণ আগেও তোমাদের বললাম যে সবসময় একটা বাই ইউজ হবে সেন্টেন্সটার মানে দাঁড় করানোর জন্য, তাই তো এখানে আমি সেই পয়েন্টটাই লিখেছি। শুধু বাই নয়, আমি বোঝানোর জন্য বাই বলেছিলাম, কিন্তু আরো তিনখানা ওয়ার্ডস সেন্টেন্সের ওপরে নির্ভর করে ব্যবহার হবে। মানে সেন্টেন্সের ওপর যদি বাই বসিয়ে সেন্টেন্সের মানেটা সঠিক না দাঁড়ায়, তখন এই ওয়ার্ডসগুলো ইউজ করতে হবে। একটা হচ্ছে উইথ আর আরেকটা হচ্ছে টু। এবার কি লিখেছি দেখো, চেঞ্জ দ্য বেস ভার্ব ইন দ্য অ্যাক্টিভ সেন্টেন্স ইনটু দ্য পাস্ট পার্টিসিপল। আমরা তো তাই করছি, যেই ভার্বের ফর্মটা আছে প্যাসিভ ভয়েসে সেই ভার্বের ফর্মটা একদমই ব্যবহার হবে না, ভার্বের ফর্মটা চেঞ্জ হবে, পার্টিসিপল ফর্ম হবে। দ্যাট ইজ থার্ড ফর্ম ভার্ব ইন আ প্যাসিভ সেন্টেন্স that is preceded by with আর টু, মানে প্রিসিড করছে। যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে করছি, টেন্স ফর্মের পরে আর অবজেক্টের আগে কি বসবে, এই তিনটে কথার মধ্যে যে কোনো একটা ওয়ার্ড ইউজ হবে which will make the sentence correct and give it a proper meaning। একটা পরিষ্কার মানে দাঁড় করানোর জন্য যে কোনো তিনটে ওয়ার্ডের মধ্যে একটাকে ইউজ করতে হবে। বেস ভার্বস আর নেভার ইউজড ইন প্যাসিভ ভয়েস সেন্টেন্সেস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। বেস ভার্ব মানে ধরো আমি গিভস লিখেছি, রাইটস লিখেছি, এই ভার্বগুলো কিন্তু প্যাসিভ ভয়েসে ইউজ হবে না। গিভসটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে থাকলে কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে, তাহলে ইজ গিভেন হয়ে যাবে। ভার্ব ফর্মটা সবসময় চেঞ্জ হবে। বেস ভার্ব মানে যেই ভার্বটা অ্যাক্টিভ ভয়েসে দেয়া থাকবে সেই ভার্বটাকেই বেস ভার্ব বলছে, সেই ভার্বের ফর্মটা কিন্তু প্যাসিভ ভয়েসে চেঞ্জ হবেই হবে, আদারওয়াইজ পুরো সেন্টেন্সটা ভুল। ওকে, রাইটসটাও সেম ফর্ম হয়ে যাবে ইজ রিটেন। ওকে, এটা সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে তোমাদের চেঞ্জ করতে হবে বুঝে আর দেখে। এখানে আমি কতগুলো ওই রকমই সেন্টেন্সের এক্সাম্পল নিয়েছি যেখানে আমি বাই, উইথ আর টু ইউজ করেছি। দেখো, রাম প্রিপেয়ার্স ডিনার, তাহলে কি করব, কিরম ভাবে লিখতে হবে, দ্য ডিনার ইজ প্রিপেয়ার্ড বাই রাম। আমি কিন্তু প্রিপেয়ার্ড রাম লিখিনি, প্রিপেয়ার্ড রাম লিখলে কি সেন্টেন্সটার মানেটা ঠিক হতো, কিছু বোঝাই যেত না, কনভার্সন ঠিক হতো, ভার্বের ফর্মটা ঠিক করে চেঞ্জ হতো, প্রিপেয়ার্স থেকে ইজ প্রিপেয়ার্ড সবই ঠিক হতো, কিন্তু একটা বাই মিসিং এর ফলে সেন্টেন্সটা ভুল হতো, মানেও বোঝা যেত না। ওকে, নেক্সট সেন্টেন্সটা দেখো, আনু নোজ হিম, হি ইজ নোন টু আনু। এখানে আমি তাহলে টু কথাটা ইউজ করেছি, আর লাস্টেরটা হচ্ছে উইথ দিয়ে, জুস ফিলস দ্য জার, তাহলে কি হবে, দ্য জার ইজ ফিল্ড উইথ জুস। ওকে, কখনোই এটা হবে না দ্য জার ইজ ফিল্ড জুস, কোনো মানে দাঁড়াচ্ছে না, সবই কিন্তু ঠিক আছে। দেখো, অবজেক্টটা সাবজেক্টে এসছে, ভার্ব ফর্ম চেঞ্জ হয়েছে, কিন্তু একটা উইথ কিংবা টু কিংবা বাই, যেখানে যেটা সেন্টেন্স অনুযায়ী দরকার সেটা যদি না বসাও একদম মানে দাঁড়াবে না, আর কিছু বোঝা যাবে না, কমপ্লিটলি ভুল হয়ে যাবে। ওকে, এবার নেক্সট কনসেপ্টটা দেখে নি। এবার এখানে দেখো, while conversion of active sentence to passive voice sentence, the pronoun used in the sentence also changes in the following manner। এখানে ধরো যদি আমি একটা এক্সাম্পল নিই, she wrote a letter, সে কি করেছে, মেয়েটা একটা চিঠি লিখেছে, she wrote a letter। এটা আমি অ্যাক্টিভ ভয়েসে লিখেছি, তাহলে আমি প্যাসিভ ভয়েসে এটা চেঞ্জ করি, প্যাসিভ ভয়েসে কি হবে, a letter was written by her, তাই তো আমরা এর আগে বাই এই রুলটা পড়লাম যে বাই, উইথ, টু সেন্টেন্স অনুযায়ী সেটা ডিপেন্ড করে বসবে। এখন যে রুলটার কথা আমি বলছি যে আমাদের কি করতে হবে, প্রোনাউন ইউজ করতে হবে। এখানে আমি লিখেছি হচ্ছে she wrote a letter, এখানে আমি she ইউজ করেছি, sheটাও ইটসেলফ একটা প্রোনাউন। ওকে, কিন্তু যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব, প্রোনাউন ইউজ করতে হবে, কিন্তু প্রোনাউনের ফর্মটাও চেঞ্জ করবে, she থাকলে her হবে, he থাকলে him হবে। তেমনি এখানে আমি প্রোনাউনের পুরো লিস্টটা দিয়ে দিয়েছি যে অ্যাক্টিভ ভয়েসে প্রোনাউনগুলো, প্যাসিভ ভয়েসে কি হবে একবার দেখে নি। আই থেকে মি হবে উই, থেকে আস,
হি থেকে হিম, শি থেকে হার, দে থেকে দেম। ইউ আর ইট উইল রিমেন দ্য সেম। অ্যাক্টিভ ভয়েসে ইউ আর ইট, প্যাসিভ ভয়েসেও ইউ আর ইটই হবে। ওকে, এবার এই পয়েন্টটা দেখো, ইউজ সুটেবল হেল্পিং অর অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কিংবা হেল্পিং ভার্ব তোমরা অলরেডি জানো, আমার মনে হয় ইজ, অ্যাম, আর ইজ, অ্যাম, আর, ওয়াজ, এইগুলোকে বলা হয় হেল্পিং ভার্ব কিংবা অক্সিলারি ভার্ব। তোমরা যদি ভার্বের ওপরে ভিডিওটা দেখতে চাও বা আমার চ্যানেলে ভার্বের ওপরে ভিডিওটা এখনো দেখা হয়ে ওঠেনি, আমি এখানে ওপরে আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ভার্বের ওপর ভিডিওটা অবশ্যই গিয়ে চেক করো। The rules used for using auxiliary verbs in passive voice sentences are different for each tense. তাহলে প্যাসিভ ভয়েসে আমরা যখন ভার্বের ফর্মটা চেঞ্জ করব, আমি এখানে ভার্বের ফর্মের কথা বলছি। যদি ধরো আমি একটা এখানে এক্সাম্পল নিই, রাম ইজ প্লেইং আ গেম। এখান থেকে আমি কি বুঝতে পারছি, সেন্টেন্সটা কি টেন্সে আছে, প্লেইং যেহেতু আছে আর ইজ আছে, তাই জন্য এটা বোঝাই যাচ্ছে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আমি পিসিটি লিখলাম। এবার এখানে তো আইএনজিটা দেখে বুঝে গেছি যে এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে আর তার আগে ইজ ইউজ হয়েছে, এই দুটো দেখে আমরা একদম শিওর। কিন্তু এইটা যখন আমরা প্যাসিভ ভয়েসে করব, ইজটা কি ইজ থাকবে, ইজের ফর্মটাও তো চেঞ্জ হবে। এখানে আমি তোমাদের সেটাই বোঝানোর চেষ্টা করছি। আর এই রুলটা এটাই বোঝাচ্ছে যে হেল্পিং ভার্ব কিংবা অক্সিলারি ভার্ব যেটা টেন্সের ফর্মটাকে বোঝাচ্ছে, মেন ভার্বের সাথে যেটা রয়েছে সেইটারও ফর্মটা প্যাসিভ ভয়েসে চেঞ্জ হবে। ওকে, এখানে তাহলে এক্সাম্পলটা কি হবে, দ্য গেম ইজ being played by রাম। এবার এখানে তোমরা বলবে ম্যাম এখানে তো ইজি হয়ে গেল। এক্স্যাক্টলি ইজি হয়ে গেল, কারণ কেন হলো এটা এর পরে বুঝবে, এটা এর পরে একটু পরেই বুঝতে পারবে, কারণ আমি ক্লাসটা শুরু করার আগেই বলেছিলাম ভয়েস সম্পূর্ণ টেন্স আর ভার্ব ফর্মের ওপরেই দাঁড়িয়ে আছে। এই ভার্ব ফর্ম আর টেন্স ফর্মগুলোই তোমরা যদি বুঝতে পারো কখন কিভাবে ব্যবহার হবে কিংবা হচ্ছে কিংবা করতে হবে, হোয়াট এভার বি ইট, তাহলেই ভয়েস চেঞ্জ কোনো ব্যাপারই না, ইট উইল বি অ্যাজ ইজি অ্যাজ ইউ ক্যান ডু ইট। ওকে, তাই জন্য এখানে কেন হলো ইজ, এখানে তো আর ওয়াজও হতে পারতো, রাইট? এটাই তো তোমাদের কোয়েশ্চেন, যে আপনি তো বললেন হেল্পিং ভার্ব কিংবা অক্সিলারি ভার্বটাও চেঞ্জ হবে, তাহলে এখানে চেঞ্জ হলো কোথায়? এক্স্যাক্টলি তাই। এখানে দেখো সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে সবসময় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়। ওকে, আর প্রেজেন্ট টেন্স যখনই আমরা লিখি সবসময় কিন্তু ইজ আর আরই ইউজ হয়। এবার ইজ আর আর কখন ইউজ হবে, যখন সাবজেক্টটা সিঙ্গুলার কি প্লুরাল থাকবে। এখানে রাম যেহেতু একজনের কথা বলেছে, নিশ্চয়ই আমি আর বসাবো না হেল্পিং ভার্বটা, তাই জন্য ইজি হবে, তাই জন্য প্যাসিভ ভয়েসে ওটা ইজি হয়ে গেছে। দিস ইজ দ্য কনসেপ্ট। তোমরা এরকম করে যদি বুঝে বুঝে সলভ করো প্রত্যেকটা এক্সারসাইজ, কম্পিটিটিভ লেভেলে দেখছো যারা কিংবা স্কুল লেভেলে যারা পড়ছো, কনসেপ্ট ক্লিয়ার করতে চাইছো, এরম ভাবে লজিক দিয়ে কিংবা ভেবে কেন হচ্ছে, সব সময় কেন হচ্ছে যদি বোঝার চেষ্টা করো, তাহলে যে কোনো জিনিস তোমরা সহজেই শিখতে পারবে। ওকে, এখানে আমি কতগুলো এক্সাম্পল জাস্ট বোঝানোর জন্য নিয়েছি, প্রত্যেকটাই প্যাসিভ ভয়েসে আছে। ওকে, বাই যখনই দেখবে বাই ইউজ হয়েছে, দ্যাট মিনস দ্য সেন্টেন্স ইজ ইন প্যাসিভ ভয়েস। বলে দেওয়া থাকুক না থাকুক, কোনো হেডিং থাকুক না থাকুক, কি ভয়েসে আছে, দিস ইজ দ্য অনলি ওয়ে, মানে ঝট করে দেখে বলে দেওয়া যেটাকে বলে, সেটার জন্য তোমাদের সবসময় অবজেক্টের আগে কি আছে দেখবে। যদি বাই উইথ টু থাকে তার মানেই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে, ঠিক আছে? ওকে, এক্সাম্পলগুলো একবার দেখে নাও। দ্য লেটার ইজ রিটেন বাই হার, আ বুক ওয়াজ নট বট বাই হার, চকলেটস আর বিং ইটেন বাই দেম। আর একটা ট্রিক আছে বোঝার, কি বলতো, যে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে। যদি এখানে প্রোনাউনগুলো শি, দে, আই, উই, এই প্রোনাউনগুলো না ইউজ হয় সেন্টেন্সের শেষে, তাহলেই বুঝতে হবে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে। কারণ অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করছি, এই মাত্র বললাম যে প্রোনাউনগুলোও চেঞ্জ হবে। তাই জন্য এই দুটো জিনিস যদি তোমরা মনে রাখো, আর একটা সেন্টেন্স যেটা
তোমাদের স্কুলেই দিক না কেন পরীক্ষায়, কম্পিটিটিভেই দিক না কেন, দিস ইজ দ্য অনলি ওয়ে, একদম ইজি ওয়ে বের করার আর বোঝার, দেখেই বলে দেয়া যে সেন্টেন্সটা কোন ভয়েসে আছে। ওকে, চলো নেক্সট কনসেপ্টটা এবার দেখি। আজকের ক্লাসের সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা এবার আমরা বুঝবো, সেইটা হচ্ছে কি দেখো, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস রুলস ফর অল টেন্সেস। এতক্ষণ আমরা যেগুলো জেনে এলাম, যেগুলো আমি তোমাদের শেখালাম, বললাম, সেগুলো ছিল হচ্ছে বেসিক জিনিস, which will help us কিংবা which will help you to frame these sentences now. Sentences মানে হচ্ছে বলতে পারো it will help you to make the conversion from active to passive কিংবা from passive to active voice. ওকে, এতক্ষণ যেগুলো আমরা পড়েছিলাম সেগুলো হচ্ছে বেসিক রুলস। এবার প্রত্যেকটা টেন্স তোমাদের বলে দিচ্ছি। ওকে, প্রথমে আমি কেমন ভাবে জিনিসটা লিখেছি দেখো, ফরম্যাটটা আগে বলে দিই, সো দ্যাট ইট উইল বি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড, তোমরা সহজেই বুঝে যেতে পারবে। প্রথমে আমি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস লিখেছি, তারপরে তিনটে ভার্ব ফর্ম লিখেছি। আমি সাবজেক্টটা লিখিনি বিকজ ইউ হ্যাভ টু রাইট দ্য সাবজেক্ট। প্রত্যেকটা সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট অ্যান্ড ভাইস ভার্সা হয়ে যাবে। অবজেক্টটা সাবজেক্ট, সাবজেক্টটা অবজেক্ট হবে। যদিও আমি এখানে অবজেক্ট আর সাবজেক্টটা লাস্টে লিখে, প্রথমে তোমরা অ্যাক্টিভ ভয়েসে তো জানো যে সাবজেক্ট বসবে আর লাস্টে অবজেক্ট, আর প্যাসিভ ভয়েসে অবজেক্ট আগে বসবে তারপরে সাবজেক্ট। ওকে, সো এবার দেখো প্রথমে যে ভার্ব ফর্মটা লিখেছি V1 হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য, V2 হচ্ছে পাস্ট টেন্সের জন্য, আর উইল ভার্ব 1 কিংবা শ্যাল ভার্ব 1 ইজ ফর ফিউচার টেন্সের জন্য। প্রথমে আমি এখানে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট আর সিম্পল ফিউচার টেন্সের ফর্ম লিখেছি উইথ এক্সাম্পলস, আমি এক্সাম্পলস গুলোতে পরে আসছি। অ্যান্ড সেম উইথ প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট টেন্সে V1 ভার্বের কি ফর্ম হবে, V2 which is in past tense, V2 ফর্মের কি ফর্ম হবে চেঞ্জ হয়ে গিয়ে, আর will shall প্লাস V1 ভার্ব, এই ফর্মটাও ফিউচার টেন্সে কেমন ভাবে চেঞ্জ হবে মানে ভার্বের ফর্মটা সেটা লিখেছি। প্লাস তোমরা জানো এতক্ষণ যেটা আমি বলে এলাম যে প্যাসিভ ভয়েসে বাই অ্যাড হবে ভার্বের পরে, দেন ইউ হ্যাভ টু রাইট দ্য সাবজেক্ট। ওকে, এবার আগে ভার্ব ফর্মটা একবার দেখে নিই। তাহলে প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট টেন্সে V1 ভার্ব বসবে, পাস্ট টেন্সে বসবে হচ্ছে V2 ভার্ব। V2 মানে হচ্ছে কি ডি কিংবা ইডি যোগ হবে, অরেলস পাস্ট টেন্স হবে পাস্ট টেন্স ভার্ব, কিংবা অরেলস কি হবে পাস্ট পার্টিসিপল। শুধু যে ডি ইডি অ্যাড করে দেবো তা নয়, ওকে, পাস্ট পার্টিসিপলও হতে পারে। তোমরা যদি এখনো পাস্ট টেন্স মানে পাস্ট টেন্স ভার্ব অ্যান্ড পার্টিসিপল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, এই দুটো জিনিসের মধ্যে এক এক সময় কনফিউশন এটা নিয়েও হয়। আমি এখানে উপরে আই বাটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা গিয়েও চেক করতে পারো। কারণ গ্রামার আর ম্যাথস হচ্ছে এমনই একটা জিনিস, এইগুলো কিন্তু একদম বেসিক যেই জিনিসগুলো জানা দরকার তার ওপরেই পরবর্তী চ্যাপ্টার্স, পরবর্তী আরও ডিটেলসে চ্যাপ্টার্সগুলো ওর ওপরে দাঁড়িয়ে আছে। সো তাই জন্য বেসিক জিনিসগুলো আমি সবসময় সবাইকে বলি, তোমাদেরও বলছি, বেসিক জিনিসগুলো, বেসিক লেভেলগুলো ক্লিয়ার করো। ম্যাথস হোক ইংলিশ হোক দুটোই ইম্পর্টেন্ট সাবজেক্ট, আর দুটোই সবাইকে পড়তে হবে। তাই জন্য ওই ভিডিওটা একবার চেক করে নিও পরে, আর নিচে লিঙ্কগুলো আমি সব ডেসক্রিপশন বক্সে তো দিয়েই দেবো, সো কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এবার প্যাসিভ ভয়েসে V1 ভার্বটা চেঞ্জ হবে হচ্ছে ইজ এম আর। শুধু ইজ এম আরও হতে পারে, কিংবা ইজ এম আর এর সাথে কোনো ভার্বও বসতে পারে, দ্যাট ইজ ডিপেন্ডিং আপন দ্য সেন্টেন্স। কেমন তোমাদের সেন্টেন্সটা দিয়েছে সেই অনুযায়ী ভার্বের স্ট্রাকচারটা হবে। কিন্তু এখানে V1 ভার্বের এইগুলো হচ্ছে V1 ভার্বেরই ফর্ম ইজ এম আর। ওকে, V2 হচ্ছে পাস্ট টেন্স, যদি সিম্পল পাস্ট টেন্সে থাকে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে, তার ফর্ম হচ্ছে ওয়াজ আর ওয়ার। এইগুলো হচ্ছে হেল্পিং ভার্ব কিংবা আমরা অক্সিলিয়ারি ভার্বও বলে থাকি। তোমরা আগের ভিডিওটা ভার্বসের অবশ্যই চেক করো, ওইখানে কিন্তু আমি হেল্পিং ভার্বস, অক্সিলিয়ারি ভার্বস, মডেল ভার্বস, প্রত্যেকটা ভার্বস ডিটেলসে ডিসকাস করেছি। তাহলে এই জিনিসগুলো কোনটাকে হেল্পিং ভার্ব, মেন ভার্ব, প্রাইমারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব বলছি, মানে এই টার্মগুলো যখন বলবো তোমরা সেগুলো বুঝতে পারবে। ওকে, টার্ম ঠিক নয়, অ্যাকচুয়ালি এই ভার্বগুলোর নামই হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, এবার ফিউচার টেন্সে কি বললাম, শ্যাল কিংবা উইল ভার্ব 1 মানে উইল বসবে প্লাস ভার্ব 1 মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স ভার্ব,
কিংবা শ্যাল প্লাস V1 ভার্ব মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স ভার্ব। এইটা প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে হচ্ছে শ্যাল বি কিংবা উইল বি, তার সাথে ভার্ব যেটা বসবে সেটা থার্ড ফর্ম হবে, ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, তারপরে বাই অ্যান্ড দেন সাবজেক্ট। তোমাদের আর একটা কথা বলে দিই আমি ভুলে যাওয়ার আগে, সেটা হচ্ছে ভার্ব ফর্ম। তোমাদের যদি ভার্ব ফর্মের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, উইচ ইজ अगेन ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট টপিক, ভার্ব ফর্ম কি করে চেঞ্জ হয় কিংবা কোন ভার্ব ফর্মে কিরম ভাবে ভার্ব ফর্মগুলো পাল্টায়, V1 V2 V3 V4 V5, এইটা কিন্তু গ্রামারের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ভার্বগুলো টেন্স অনুযায়ী এই ফর্মগুলোতে কি করে চেঞ্জ হয় সেই ভিডিওটা যদি তোমরা দেখতে যাও, ইফ ইউ আর ইন্টারেস্টেড, আমি এখানে উপরে আই বাটনে আবার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা গিয়েও চেক করতে পারো। আশা করছি ওই ভিডিওটা দেখলে তোমাদের অনেকটাই V1 V2 V3 ভার্বের থার্ড ফর্ম এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আমরা এক্সাম্পলগুলোতে আসি। প্রথমে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে আমরা জানি কি হবে, V1 ভার্বের সাথে সবসময় এস কিংবা ইএস যোগ হয়, কিংবা অনলি ভার্বটাও হতে পারে। ওকে, সিঙ্গুলার হলে ভার্বটা জাস্ট অ্যাজ ইট ইজ বসে যাবে, আর যদি ওটা প্লুরালে হয় তাহলে এস কিংবা ইএস বসবে। এস কিংবা ইএস আর একটা ক্ষেত্রেও বসতে পারে যদি সেই জিনিসটা আমরা রেগুলারলি করে থাকি, নট নেসেসারি যে ভার্বটা প্লুরাল হলেই এস ইএস অ্যাড হবে। ঠিক আছে, এই জিনিসটাও মনে রেখো। এবার তাহলে সেন্টেন্সটা দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্সে আই রাইট আ লেটার, মানে আমি একটা লেটার লিখছি। অ্যাজ ইউজুয়াল সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে আর অবজেক্টটা সাবজেক্টে চলে আসবে প্যাসিভ ভয়েসে, সেটা আমি প্যাসিভ ভয়েসে অলরেডি চেঞ্জ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার ভার্ব ফর্মটা কি হবে, ভার্ব ফর্ম রাইট, V1 ফর্মটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে গিয়ে V2 ফর্ম হয়ে যাবে, মানে হচ্ছে পাস্ট টেন্স। কিন্তু এখানে আর একটা জিনিস বলে দিই, মানে আমি এই ক্লাসটা খুব মানে ছোট ছোট ধরে ধরে জিনিসগুলোকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তাই জন্য ভিডিওটা তো অবশ্যই একটুখানি বড় হবে, বাট একদম মাইনিউট ডিটেলস মানে কিচ্ছু না বাদ দিয়ে কিন্তু আমি একদম ডিটেলসে বোঝাচ্ছি। ওকে, তাহলে দেখো এখানে আমি কি বলেছিলাম, এখানে ভার্বের পাস্ট ফর্ম হবে, মানে V2 ফর্ম উইচ ইজ দ্য পাস্ট ফর্ম, কিংবা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাই জন্য এখানে তোমাদের আমি বলেইছিলাম যে যখন আমরা চেঞ্জ করব প্যাসিভ ভয়েসে ইজ এম আর তো বসবেই, তার সাথে একটা ভার্ব বসতে পারে, বললাম তো এইমাত্র। তো ঠিক সেটাই করেছি। রাইটটা কি হবে, রিটেন হয়ে যাবে, তার আগে একটা হেল্পিং ভার্ব বসবে, ইজ রিটেন। তাহলে সেন্টেন্সটা হচ্ছে আ লেটার ইজ রিটেন বাই মি। এখানে কিন্তু কি ফর্ম ইউজ হয়েছে রিটেনটা, যদি তোমরা বুঝতে পারো বা আই থিঙ্ক অনেকেই কারেক্ট আনসার দিতে পারবে, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও এখানে রিটেনটা কি টেন্স মানে ভার্বের কি ফর্ম। ওকে, এখানে রিটেনটা হচ্ছে পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব, নট পাস্ট টেন্স। ওকে, পাস্ট টেন্স হলে কি হবে, ডি কিংবা ইডি অ্যাড হয়ে যাবে। ওকে, আচ্ছা পরের এক্সাম্পলটা দেখো, এখানে আমি যেটা তোমাদের এইমাত্র বলছিলাম যে ভার্বের সাথে এস কিংবা ইএসও বসতে পারে, ওর আমি একটা এক্সাম্পল নিয়েছি এখানে, হি পেন্টস আ ওয়াল। পেন্টের সাথে একটা এস যোগ হয়েছে, কারণ এটা সেকেন্ড পার্সনে আছে হিটা, হি পেন্ট আ ওয়াল কখনোই হয় না, হি পেন্টস আ ওয়াল হয়, এস বসেছে ভার্ব ফর্মে, V1 ফর্ম। ওকে, তাহলে এটাকে আমি চেঞ্জ করব কি, আ ওয়াল ইজ পেন্টেড বাই হিম। এখানে দেখো, এখানে কিন্তু আমি পেন্টেড মানে ইডি যোগ করেছি, which is in past tense, মানে ভার্বটা পাস্ট টেন্সে চেঞ্জ হয়েছে সেটা বোঝা যাচ্ছে ইডি যোগ করার ফলে। আই থিঙ্ক তোমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স একদম ক্লিয়ার। যদি না বুঝতে পারো, কোথাও যদি কিছু অসুবিধা থেকে থাকে, আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো। ওকে, নেক্সট এবার পাস্ট টেন্সটা দেখি। পাস্ট টেন্সেও সেম এক্সাম্পল লিখেছি, আই রোট আ লেটার, রাইটের পাস্ট টেন্সই রোট। ওকে, আই রোট আ লেটার, তাহলে এটা কি হবে, যেটা একদম রুল অনুযায়ী করবে, যেটা আমি ফর্মটা লিখে দিয়েছি এই ফর্মটা মনে রাখবে। প্রথমে একটা কাজ করতে পারো, দেখে দেখে প্র্যাকটিস করো,
10-12টা কি 2-3টে এক্সারসাইজ তোমাদের স্কুলের বইতে কিংবা যারা কম্পিটিটিভ দিচ্ছ যেই বুকসগুলো ফলো করছো অরেলস গুগলে নেটে অনেক এক্সারসাইজেস পেয়ে যাবে। এই ফর্মগুলো যেরকমভাবে আমি লিখে দিয়েছি, ভার্বগুলো যেমনভাবে চেঞ্জ হচ্ছে, এইটা দেখে দেখে কিছুটা এক্সারসাইজ করো। তারপরে একটু যখন প্র্যাকটিস হয়ে যাবে, এই জিনিসগুলো সড়গড় হয়ে যাবে, মনে থাকবে, তখন না দেখে দেখে প্র্যাকটিস করতে থাকো। আশা করছি অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস আর কোনোদিন ভুল হবে না, সব সেন্টেন্স সব পরীক্ষায় একদম ঠিক হবে। ওকে, আচ্ছা চলো এবার তাহলে রোটের আবার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাহলে রোটটা হয়ে যাবে রিটেন, কিন্তু তার আগে একটা হেল্পিং ভার্ব বসবে, যেটা বললাম যে ওয়াজ কিংবা ওয়ার বসবে, তারপরে মেন ভার্বটা বসবে, সেটাই হয়েছে, সেরকম ভাবেই এখানে সেন্টেন্সটা চেঞ্জ হয়েছে। আ লেটার ওয়াজ রিটেন বাই মি। নেক্সট, হি পেন্টেড আ ওয়াল, সে একটা দেওয়াল পেন্ট করেছিল, তাহলে এখানে পেন্টসের পাস্ট ফর্ম পেন্টেড হয়ে গেছে। ওকে, এখানে জাস্ট আমি যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, আমি ভার্ব ফর্মগুলো তোমাদের বোঝানোর জন্য এরকম করে বলছি, কিন্তু তোমাদের পরীক্ষায় জাস্ট এরকমই একটা সেন্টেন্স দিয়ে দেবে, আই রাইট আ লেটার হি পেন্টস আ ওয়াল। এবার এটা থেকে তোমাদের দেখে বুঝতে হবে যে সেন্টেন্সটা কেমন ভাবে কোন টেন্সে আছে আর কোন টেন্সে চেঞ্জ করতে হবে, কি ভার্ব ফর্ম হবে। ওকে, আচ্ছা নেক্সট, হি পেন্টেড আ ওয়াল ওয়াজ পেন্টেড বাই হিম। সেম জিনিস আমি এখানে দুটো করে এক্সাম্পল নিয়েছি এই কারণে, প্রথমের সেন্টেন্সটা প্রত্যেকটা টেন্সে আছে পার্টিসিপেলে, আর পরের ভার্বটার সাথে ইডি যোগ হয়ে সেন্টেন্সগুলো চেঞ্জ হচ্ছে, ওইরকম ভাবেই দুটো এক্সাম্পল নিয়েছি যাতে পার্টিসিপেলটাও বুঝতে পারো আর পাস্ট টেন্সের ভার্বগুলো একবারে বুঝে যাও। এবার ফিউচার টেন্সে আসি। ফিউচার টেন্সের অ্যাক্টিভ ভয়েসের ফর্ম কি হবে, উইলের সাথে V1 কিংবা শ্যালের সাথে V1 হবে। ওকে, তাই লিখেছি দেখো, আই উইল রাইট আ লেটার, তাহলে উইলের সাথে ভার্ব বসেছে। কি বসবে দেখো প্যাসিভ ভয়েসে, উইলের পরে একটা বি বসবে কিংবা শ্যালের পরে বি বসবে, আর তার সাথে ভার্বের থার্ড ফর্ম বসবে। ফর্ম অনুযায়ী তাহলে সেন্টেন্সটা ওইরকম ভাবেই এক্স্যাক্টলি ওরকম ভাবেই আমি লিখেছি, আ লেটার উইল বি রিটেন বাই মি। ওকে, ভার্বের পরে বাই বসবে, তারপরে কি হবে, সাবজেক্টটা বসে যাবে, আইটা প্রোনাউন চেঞ্জ হবে। প্রোনাউনগুলো কিন্তু প্লিজ 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 তোমরা অবশ্যই চেঞ্জ করো, কারণ অনেককে দেখেছি সেন্টেন্স পুরো ঠিক করলো বাট প্রোনাউন সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করলো, বাট সাবজেক্টের যদি প্রোনাউন থাকে সেটা যে চেঞ্জ হয়ে গিয়ে মি হবে, আই থাকলে মি, এইগুলো কিন্তু করে না। সো বি ভেরি কেয়ারফুল উইথ দ্য প্রোনাউন্স। ওকে, আর ফিউচার টেন্সের নেক্সট সেন্টেন্সটা হচ্ছে হি উইল পেন্ট আ ওয়াল, তাহলে পেন্টটা কি হয়ে যাবে, সেম জিনিস পেন্টেড হয়ে যাবে, কিন্তু তার আগে ভার্ব ফর্মটা যেহেতু ফিউচারে আসছে উইল বি বসবে, সো সেন্টেন্সটা হবে আ ওয়াল উইল বি পেন্টেড বাই হিম। ইজ দিস ক্লিয়ার? আশা করি তোমাদের এত অবধি একদম ক্লিয়ার আছে। যদি ডাউট থেকে থাকে আমাকে প্লিজ নিজে কমেন্ট সেকশনে, বারবার বলছি কমেন্ট করে ডাউটসগুলো একদম ক্লিয়ার করে নাও, কোনো ডাউটস রেখো না। ওকে, এবার আমরা কন্টিনিউয়াস টেন্সের ফর্মসগুলো দেখে নিই। ওকে, এবার দেখবো হচ্ছে প্রেজেন্ট কিংবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমি ফিউচার কন্টিনিউয়াসটা কেন লিখিনি সেটা পরে বলছি একদম শেষে। ওকে, আগে ফর্মটা দেখি। তাহলে অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট কিংবা পাস্ট কন্টিনিউয়াস ফর্ম কি হবে, প্রথমে সাবজেক্ট বসবে, ইজ এম আর, ভার্বটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য এই ভার্ব ইজ এম আর ভার্বের সাথে ভার্বের আইএনজি ফর্ম বসবে, তারপরে বসবে হচ্ছে অবজেক্ট। এবার অ্যাক্টিভ ভয়েস থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্যাসিভ ভয়েসের ফর্ম কি হবে দেখো, অবজেক্ট বসে যাবে ইজ এম আর, তার সাথে কি বসবে, বিং, বিং কথাটা বসবে প্লাস ভার্বের থার্ড ফর্ম বাই অ্যাড হবে, অ্যান্ড লাস্ট উইল কাম দ্য সাবজেক্ট। ওকে, আচ্ছা এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসটা পড়লাম, পাস্ট কন্টিনিউয়াসের ফর্মটা দেখে নি কি হবে, তোমরা অলরেডি জানো, এইমাত্র যেটা বলেছি সেম হবে, জাস্ট আ মাইনর অল্টারেশন, কিছু জিনিস প্যাসিভ ভয়েসে অ্যাড হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের ফর্ম অ্যাক্টিভ ভয়েসে হবে হচ্ছে ওয়াজ কিংবা ওয়ার বসবে, তার সাথে বসবে ভার্বের আইএনজি ফর্ম। এটা কিন্তু ভার্বের আইএনজি ফর্মটা বোথ ফর প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স দুটোর সাথেই ভার্বের আইএনজি ফর্মই হবে অ্যাক্টিভ ভয়েসে, শুধু তার আগে হেল্পিং ভার্বগুলো চেঞ্জ হয়ে যাবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ এম আর হবে, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ আর ওয়ার, তারপরে বসে যাবে হচ্ছে অবজেক্ট।
প্যাসিভ ভয়েসে পাস্ট টেন্সের ফর্মটা তাহলে কি করে চেঞ্জ করব, পাস্ট কন্টিনিউয়াস, এটা ওকে। পাস্ট কন্টিনিউয়াসের ফর্মটা হেল্পিং ভার্বটা হবে হচ্ছে ওয়াজ কিংবা ওয়ার, তার সাথে পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও বিং ইউজ হবে, তারপরে বসবে ভার্বের থার্ড ফর্ম, নেক্সট বাই অ্যাড হবে, অ্যান্ড লাস্ট উইল কাম দ্য সাবজেক্ট। ওকে, এখানে এক্সাম্পল গুলো দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখেছি আই অ্যাম রাইটিং আ লেটার, কি ফর্মটা মিলছে তো, অ্যাম বসেছে, ভার্বের আইএনজি ফর্ম ইউজ হয়েছে, তারপরে অবজেক্ট বসেছে। ওকে, আই অ্যাম রাইটিং আ লেটার, প্যাসিভ ভয়েসে কি হবে, আ লেটার, ইজ বসেছে, প্রেজেন্ট টেন্সের ভার্ব, তারপরে বিং অ্যাড হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, তারপরে মি। অ্যাজ ইট ইজ, যেমন ফর্মটা লিখেছি ঠিক তেমন ভাবেই আমি চেঞ্জ করেছি, অ্যান্ড দিস ইজ দ্য এক্স্যাক্ট ফর্ম। তোমরা যদি এরকম ভাবে প্র্যাকটিস করো, ফর্মগুলো দেখে দেখে এক্সারসাইজগুলো করো, যখন একটু সরবরাহ হয়ে যাবে না দেখে করো, তারপরে আনসার্স মেলাও, কিছু অসুবিধা হলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো, আমি যতটা পারবো চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দিয়ে কমেন্ট সেকশনে ডাউটগুলো ক্লিয়ার করার। ওকে, এরপরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সেম ভার্বের যা ফর্ম এখানে বুঝিয়েছি, ওয়াজ লিখেছি, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, আই ওয়াজ রাইটিং আ লেটার, প্যাসিভ ভয়েসে হয়ে যাবে আ লেটার ওয়াজ বিং রিটেন বাই মি। ওকে, আচ্ছা, এরপরে লাস্ট হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এবার ফিউচার কন্টিনিউয়াসের কেন আমি কোনো প্যাসিভ ভয়েসের ফর্ম লিখিনি, ওয়াই? কারণ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের কোনো ফর্ম হয় না, ইট ইজ কমপ্লিট ইন ইটসেলফ। এই সেন্টেন্সটাকে আর চেঞ্জ করা যাবে না, কারণ এই সেন্টেন্সটা যা মানে বোঝাচ্ছে, এইটাকে যদি আমি চেঞ্জ করতে যাই এমনই একটা মানে দাঁড়াবে যেটা আর বোঝা যাবে না। তাই জন্য মনে রাখবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কখনো কোনো প্যাসিভ ভয়েসের ফর্ম হয় না, ভার্বটাকে চেঞ্জ করা যায় না। আর এই ফর্মটা তোমরা মনে রেখো, যদি উইল কিংবা শ্যাল, ঠিক আছে, উইল যদি থাকে কিংবা শ্যাল, তারপরে থাকবে হচ্ছে বি, উইল বি কিংবা শ্যাল বি, এতক্ষণ আমরা যেরকম করে এলাম। প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার টেন্সের জন্য সেম ফর্ম, উইল কিংবা শ্যালের সাথে বি থাকবে, তারপরে ভার্বের আইএনজি ফর্ম থাকবে। এই ফর্মটা যদি দেখ তখনই বুঝে যাবে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্সটাকে আর চেঞ্জ করা যাবে না। তাহলে যদি তোমাদের এমসিকিউ টাইপের কোনো অপশন দেয়, ওইখানে কিন্তু ওইটা নো চেঞ্জ কিংবা আনচেঞ্জডই অপশনটা হবে, ওইখানে কিন্তু এই আনসারটাই হবে, ওখানে আর কোনো অপশন তোমরা সিলেক্ট করবে না। ওকে, এবার আমরা দেখব হচ্ছে পারফেক্ট টেন্স, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে থাকলে কি করে তোমরা প্যাসিভ ভয়েসে করবে। লেটস সি দ্য ফর্ম ফার্স্ট। প্রথমে তো সাবজেক্ট বসবে, তারপরে পারফেক্ট টেন্সের ফর্ম সবসময় মনে রাখবে এই ভার্বগুলোই বসে, হ্যাজ, হ্যাভ, হ্যাড। দিস থ্রি ভার্বস আর ভার্বস ফর পারফেক্ট টেন্স। এই তিনটে ভার্বই পারফেক্ট টেন্সের জন্য প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার টেন্সে ইউজ হবে। প্রেজেন্ট টেন্সে তো তোমরা জানো হ্যাজ কিংবা হ্যাভ ইউজ হবে, হ্যাজ আর হ্যাভের পাস্ট টেন্সই হচ্ছে হ্যাড, যেটা ইউজ হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে প্লাস অবজেক্ট। ওকে, এবার অ্যাক্টিভ থেকে প্যাসিভের ফর্ম কি হবে, অবজেক্ট বসবে, আর প্রেজেন্ট ভার্ব হচ্ছে হ্যাজ কিংবা হ্যাভ, পাস্ট পারফেক্ট টেন্সের ভার্ব হচ্ছে হ্যাড, আর ফিউচারে হচ্ছে উইল হ্যাভ কিংবা শ্যাল হ্যাভ। এবার প্রত্যেকটা ভার্বের সাথে মানে টেন্স অনুযায়ী, সেটা পাস্ট টেন্স হোক, প্রেজেন্ট টেন্স হোক, ফিউচার টেন্স হোক, তার সাথে কি বসবে, এই বিন কথাটা বসবে। বিনের পরে হবে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, নেক্সট হচ্ছে বাই, তারপরে সাবজেক্ট অ্যাড করতে হবে। ক্লাসটার একটু আগেই বলেছিলাম যে BEEN বিন আর BEING বিন কখন ইউজ হয়, যখন এর আগে আমরা কন্টিনিউয়াস টেন্স পড়লাম তখন ওখানে হয়তো খেয়াল করেছো, দেখেওছো যে BEING বিং ইউজ করেছিলাম, আর এখানে পারফেক্ট টেন্স বলে BEEN বিন ইউজ করছি। ওকে, এইটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মানে এখানেই কনফিউশনটা হয় কখন বিং ইউজ করব আর কখন BEEN বিন ইউজ করব। সো বি ভেরি কেয়ারফুল উইথ দিস অলসো, ঠিক আছে। নেক্সট, এবার আমরা সেন্টেন্সের এক্সাম্পলে চলে আসি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ফর্ম অনুযায়ী আই, হ্যাজ তো কখনো হয় না, আই এর পরে সবসময় হ্যাভ হবে, তাই জন্য এখানে পারফেক্ট টেন্সের ফর্মটা বসে গেছে ভার্বের হ্যাভ, আই হ্যাভ রিটেন আ লেটার, ভার্বটা হচ্ছে
থার্ড ফর্মে আছে, ভার্বের থার্ড ফর্ম মানে পার্টিসিপল ফর্মে আছে। প্যাসিভ ভয়েসে কি হবে, আ লেটার হ্যাজ বিন রিটেন বাই মি। এখানে দেখো যেহেতু আইটা সাবজেক্ট, তাই জন্য লিঙ্কিং ভার্ব কিংবা অক্সিলারি ভার্বটা আমরা হ্যাভ বসিয়েছি। বাট যখন প্যাসিভ ভয়েসে অবজেক্টটা চলে আসছে আগে সাবজেক্টের জায়গায় মানে আর লেটার, তখন কিন্তু ভার্বটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, হ্যাভ থেকে ওটা তাই জন্য হ্যাজ হয়ে যাচ্ছে। তাহলে এটা ক্লিয়ার কেন হচ্ছে? ওকে, আর লেটার হ্যাজ বিন, পারফেক্ট টেন্স বলে বিন রিটেন বাই মি। ওকে, নেক্সট পাস্ট পারফেক্টে হচ্ছে আই হ্যাড রিটেন আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। পাস্ট পারফেক্ট বলে হ্যাড ইউজ হয়েছে, রিটেন পার্টিসিপল ফর্ম বসে গেছে, অবজেক্ট। প্যাসিভ ভয়েসে কি হবে, আ লেটার হ্যাড বিন রিটেন বাই মি, ভেরি ইজি। নেক্সট ফিউচার পারফেক্টে কি হবে, আই উইল হ্যাভ রিটেন আ লেটার। প্যাসিভ ভয়েসে কি হবে, আ লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই মি। দেখো একটা জিনিস মানে প্রথমে যখন আমরা সিম্পল প্রেজেন্ট পাস্ট আর ফিউচার টেন্সের ফর্মটা বুঝলাম একটুখানি ডিফিকাল্ট, একটু শক্ত মনে হচ্ছিল তাই না, কিন্তু একটা টেন্স বুঝে গেলে বাদ বাকি এই তিনটে টেন্স যে তোমাদের বোঝালাম আশা করি এইটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। প্রথমের মতন অতটা অসুবিধে আশা করছি হয়নি, আই ডোন্ট নো, মেবি হতেও পারে, বিকজ অনেকে তোমরা আছো যাদের কাছে এই অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস এই চ্যাপ্টারটা সম্পূর্ণ নতুন, কারণ 6 কিংবা 7 থেকে এই চ্যাপ্টারটা ইনক্লুড করা হচ্ছে সব গ্রামার বুকসে। সো তাদের জন্য তারা যদি এই ভিডিওটা একদম ভালো করে শান্ত মনে উইথ 100% কনসেন্ট্রেশন দেখো, তোমরাও কিন্তু বুঝে যাবে। ওকে, সো উইথ দিস উই হ্যাভ কাম টু দ্য এন্ড অফ টুডেজ ক্লাস। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে একটা সম্পূর্ণ নতুন টপিক নিয়ে। আর অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েসের আমি এই ভিডিওটা শেষে আবারও বলে দিচ্ছি যে আর একটা পার্ট আসবে, তো ওই পার্টটাও অবশ্যই চেক করো, কারণ এই ক্লাসটায় যেহেতু এগুলো ছিল একদম বেসিক কনসেপ্ট, আরও কতগুলো সেন্টেন্স ফর্ম আছে, স্ট্রাকচার আছে, সেইগুলো আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, বিকজ তোমরা যখন লাইক করো, কমেন্টস করো, ইট মোটিভেটস মি টু মেক মোর বেটার কন্টেন্ট। আর খুব ভালো কন্টেন্ট বানানোর জন্য আমি তোমাদের লাইকস আর কমেন্টস থেকেই ইন্সপিরেশন পাই। তো যাই হোক, ভিডিওটা অবশ্যই একটা লাইক করো আর তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো ডেফিনেটলি, আর তাদেরও ইনভাইট করো প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা জয়েন করার জন্য, যাতে আমরা সবাই মিলে ভালো করে ইংলিশ শিখতে পারি। আর তোমরা নিশ্চয়ই জানো আমি ভিডিওসগুলো কেন শেয়ার করতে বলি, তো ঠিক সেই কারণেই তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আর তোমরা যখন সাবস্ক্রাইব করছো, আমি অনেক ভিডিওতে কমেন্ট পাচ্ছি যে নোটিফিকেশান পাচ্ছ না, সবাইকার কাছে ভিডিও আপলোড করার পরে নোটিফিকেশান যাচ্ছে না। সেইটার কারণ হচ্ছে তোমরা যখন সাবস্ক্রাইব করেছো, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করোনি, তাই জন্য সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দাও। দেখো প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান যখনই আমি আপলোড করব তোমরা পেয়ে যাবে। সো আমাদের মতো হচ্ছে থিঙ্ক, ড্রিম অ্যান্ড প্রসপার ইন ইংলিশ।